নিজের চেহারা কখন আয়নায় দেখেছিস? আর তোকে কিনা ভালোবাসবো আমি? মাথা খারাপ নাকি আমার? নক্ষত্রের এমন কথায় যেন থমকে গেল পূর্বাশা। পায়ের নিচে মাটি যেন মুহূর্তেই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেল। বুকের ভিতরে চিনচিনে ব্যথা আবির্ভাব অনুভব করল মেয়েটি। কি বলছে সব নক্ষত্র তাকে? ছেলেটা তো তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। নিশ্চয় মজা করছে নক্ষত্র। নিজেকে ধাতস্থ করলেও পূর্বাশা ঠোঁট টেনে একটু জোরপূর্বক হাসার চেষ্টা করলেও সে বলল, আপনি মজা করছেন নক্ষত্র ভাই, তাই না? দয়া করে এমন মজা আমার সাথে করবেন না। আপনার মজাতেও আমার যে ভীষণ কষ্ট হয়। নক্ষত্র তাকালো পূর্বাশার মুখ পানে, শক্ত কণ্ঠে বলে, আমি কোনো মজা করছি না, যেটা সত্যি সেটাই বলছি আমি। ওই তো চাপা গায়ের রং, আমার গায়ের রঙের সাথে মিলিয়ে দেখেছিস কখনো? উচ্চতা তো চোখে না পড়ার মতো। আমার কাঁধের নিচে তোর অবস্থা, আমার শারীরিক কাঠামো, কথা না হয় নাই বললাম। দেখলে তো মনে হয় অপুষ্টিতে ভুগছিস। তোর মতো মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না। যা করা যায় সেটা হলো টাইম পাস। বুকের মধ্যে যেন মোচড় দিয়ে উঠল পূর্বাশার। মুহূর্তেই তীব্র ব্যথায় যেন জর্জরিত হয়ে উঠল মেয়েটা। হৃদয়ে দহনে আগুন জ্বলতে শুরু করল। বেসামাল হয়ে পড়ল মেয়েটা। কণ্ঠরোধ হয়ে আসছে যেন তার। চাইলেও কণ্ঠ থেকে বের করতে পারছে না কোনো শব্দ। তবুও নিজেকে একটু সামলে নিতে চেষ্টা করল মেয়েটা। কম্পিত কণ্ঠে বলল, তাহলে এতদিন আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা সবটাই কি মিথ্যে ছিল? অভিনয় ছিল সবটা? নক্ষত্র যেন অবাক হলো। অবাক কণ্ঠে সে বলল, এতদিন কোথায়? মাত্র তো 15 দিনের প্রেম ছিল তোর আর আমার। সেই 15 দিনকে তুই এতদিন বানিয়ে ফেললি। তার আগে 5 মাস। নক্ষত্র হাসলো একটু, বলল, ওই 5 মাস তো আমি তোর পিছনে ঘুরেছি, তুই পাত্তা দিসনি, তাই কোনো সম্পর্ক হয়ে ওঠেনি আমাদের। জানিস তো ওই 5 মাসের কতবার যে আমার তোর উপর রাগ উঠেছে, ইচ্ছে করে ঠাস ঠাস করে তোর দুগালে থাপ্পড় লাগিয়ে বুঝিয়ে দেই আমাকে প্রত্যাখ্যান করার শাস্তি। কিন্তু তা করলে তো আর হতো না। চ্যালেঞ্জ নিয়েছিলাম যে, চ্যালেঞ্জে জিততেই হতো আমাকে। তুই তো জানিস ছোটবেলা থেকে হার জিনিসটা পছন্দ করি না আমি। নক্ষত্রের কথায় কিছুটা অবাক হলো পূর্বাশা। অস্ফুট কণ্ঠে বলল, চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জই তো। ছোট মামার মেয়ে পাপিয়াও বলল যে তোকে নাকি পটাতে পারবে না কেউ। ভীষণ শক্ত মেয়ে তুই। তখনই এই চ্যালেঞ্জ নিয়ে নিলাম আমি, আর জিতেও গেলাম। তাও ভালো, অন্তত এই চ্যালেঞ্জে যেন আমার মতো একটা ছেলের সাথে 15 দিন প্রেম করার সুযোগ পেয়েছিস। নয়তো তোর মতো মেয়ের পিছনে এই নক্ষত্র ঘোরে না। পূর্বাশা সহ্য করতে পারল না আর। যে মানুষটাকে এতদিন বিশ্বাস করে ভালোবেসে এসেছে, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, সে কিনা আজ বলছে সব অভিনয়, সব মিথ্যা। পূর্বাশা দৌড়ে এলো নক্ষত্রের কাছে, পা উঁচু করে চেপে ধরল নক্ষত্রের কলারটা। খ্যাপাটে কণ্ঠে বলল, আপনি সামান্য একটা চ্যালেঞ্জের জন্য এত বড় একটা ধোঁকা দিলেন আমাকে, অভিনয় করলেন আমার সাথে। নক্ষত্র নিজের হাত উঁচালো, শক্ত হাতে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল পূর্বাশা। বলল, আমি তোকে ধোঁকা দিইনি কোনো, মাত্র তো 15 দিনের সম্পর্কে ছিল আমাদের। তার আগে তুই পাত্তা দিসনি আমাকে। আর আশা করছি এই 15 দিনে তুই আমাকে ভালোবেসে একদম উল্টে ফেলিসনি, তাই না? সুতরাং আমাকে ধোঁকাবাজ বলা থেকে বিরত থাক। পূর্বাশা মলিন হাসল। মলিন কণ্ঠে বলল, ভালোবাসা কি আর 15 দিনে হয়েছে নক্ষত্র ভাই? আমার ভালোবাসা জন্মেছে ওই 5 মাসে। ওই 5 মাসে তোমার নিখুঁত অভিনয় যে আমি তোমার প্রতি আসক্ত হয়ে উঠেছিলাম, হৃদয়ে জায়গা দিয়েছিলাম তোমাকে। আর তুমি কি না এই 15 দিনের ব্যাখ্যা দিচ্ছ? তাহলে ওই 5 মাসের ব্যাখ্যা কে দিবে নক্ষত্র ভাই? নক্ষত্র দমে গেল কিছুটা। পূর্বাশার কথায় পরিপ্রেক্ষিতে কিছু উত্তর দেওয়ার মতো খুঁজে পেল না সে। তবু নিজেকে বাঁচাতে হবে যে, নিজের অন্যায় বা ভুল যে কোনো রূপে স্বীকার করা যাবে না। অবশ্য নক্ষত্র তা মানেই না সে ভুল বা অন্যায় করেছে কোনো। নক্ষত্র তাকালে পূর্বাশার পানে। বলো, তোর এত কথা শুনতে চাইনি আমি।
আমার যা বলার বলে দিয়েছি আমি। আজকের পর থেকে তোর সাথে কোনো ধরনের সম্পর্কে নেই আমাদের, কথাটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিস। কথাটা বলে রুমের বাইরে যেতে উদ্যত হলো নক্ষত্র, কিন্তু পারল না। পিছনে ঘুরে 2 কদম যেতেই তার পায়ে লুটিয়ে পড়ে পূর্বাশা। 2 হাতে ঝাপটে ধরল নক্ষত্রের পা জোড়া, হাউমাউ করে কেঁদে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি নক্ষত্রবাই, দয়া করে আমাকে ছেড়ে যাবেন না, আমি সহ্য করতে পারবো না। কথাটুকু বলে একটু থামল পূর্বাশা, এতবার আবার বলো, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, তবু ছেড়ে যাবেন না নক্ষত্র ভাই, মরে যাব আমি, আমার উপর দয়া করুন, ভিক্ষে দিন আমায় একটু ভালোবাসা, আমি যে বাঁচতে পারবো না আপনাকে ছাড়া। পূর্বাশা অসহায় কান্নারত কণ্ঠস্বর গলাতে পারল না নক্ষত্রের হৃদয়। সে যে আরও বিরক্ত হলো মেয়েটার কান্নায়। নিজের পা ছাড়িয়ে নিতে চাইলেও পূর্বাশার হাতের বন্ধন থেকে বিরক্ত ভরা কণ্ঠে বলো, পা ছাড় পূর্বা, পা ছাড়। পূর্বাশা তবু পা ছাড়ল না নক্ষত্রের, বরং আরও শক্ত করে ধরলেও তার পা জোড়া। কান্নারত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না নক্ষত্র ভাই, আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, দয়া করে আমাকে এত বড় শাস্তি দিবেন না। নক্ষত্র এবার যেন বিরক্ত হলো আরও বেশি, একলা লাথি মেরে পা দুটো ছড়িয়ে নিল পূর্বাশার বন্ধন থেকে। মেয়েটা ছিটকে পড়ল মেঝেতে, সেই দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপালো নক্ষত্র। ক্রোধিত কণ্ঠে বলো, বাঙালি, এই একটা বাজে স্বভাব, খেতে দিলে শুতে চায়। এই যে 5 মাস তোর পিছনে ঘুরেছি, 15 দিনে তোর সাথে প্রেমের অভিনয় করেছি, এটা তোর সৌভাগ্য। আবার কিনা আমাকে বলছিস ছেড়ে না যেতে, ওই চেহারা আবার আমাকে আশা করছিস? নিজের চেহারার সাথে মিলিয়ে কাউকে খুঁজে নে যা। রাস্তাঘাটে অহরহ রিক্সা চালক, টোকাই, ভ্যান চালক আছে, তোর সাথে তাদের মানাবে ভালো। আমার পিছনে আসার চেষ্টাও করিস না, বুঝেছিস? বাজারি মেয়ে কোথাকার, সুন্দর ছেলে দেখলে গায়ে লাফিয়ে উঠতে চায় যত সব। নক্ষত্র এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেরিয়ে যায় পূর্বাশার কক্ষ থেকে। তবে পূর্বাশা উঠল না আর, দাঁড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে সে, তাই বসে রইল মেঝেতেই। নক্ষত্রের বলা কথাগুলো বারংবার বেজে চলছে তার কর্ণকুহরে। সে বাজারি মেয়ে, সুন্দর ছেলে দেখলে গায়ে লাফিয়ে ওঠে, হয়তো তাই। এইমাত্র তো সে বাজারি মেয়েদের মতোই আচরণ করেছে। ছেলেটা তাকে ভালোবাসে না জেনেও তার কাছে ভালোবাসা দাবি করেছে। পূর্বাশা হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়েছে তার পায়ে, ভিক্ষে চেয়েছে ছেলেটার কাছে ভালোবাসা। সে তো বাজারি মেয়েদের মতোই কাজ করেছে। তার ছেলের হাসি হাসল পূর্বাশা। কিঞ্চিত সময় নিয়ে মেঝেতে বসে থেকেই সেখান থেকে মেয়েটা ঢলতে ঢলতে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সম্মুখে। দেখতে লাগলো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে। নিজের চেহারার ওপর যেন ঘৃণা জন্মে গেল তার। এতটা কুৎসিত কেন দেখতে সে? গায়ের রংটা বড্ড চাপা, যে শুকনা চিপচিপে শরীরের গঠন। উচ্চতা ওই টেনে টুনে 5 ফুট হবে। ছোটবেলা থেকে এই নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। কালির ড্রাম, চিকনি, কোকিল, কালিতারা ইত্যাদি ইত্যাদি অজস্র নাম শুনতে বড় হতে হয়েছে পূর্বাশাকে। তারপর যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হতে শুরু করলো, তখন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মুখে এটাই শুনেছে সে, এই মেয়েকে বিয়ে দিবে কোথায়? যৌতুক দিয়েও তো বিয়ে দিতে পারবে না বোধ হয়। যা গায়ের রং, তোমাদের ঘরে এমন একটা মেয়ে জন্ম নিল কী করে? নিশ্চয় পেট নিয়ে কুৎসিত কারো ছবি টবি দেখেছ। ধীরে ধীরে সমাজ মানুষ সকলের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো মেয়েটা। নিজের একাকিত্বের সঙ্গী করল সে। ঘরে 4 দেওয়াল আর স্কুল কলেজ গণ্ডিতে কেটে যাচ্ছিল তার জীবন। মানুষের তিরস্কারমূলক বাণী শোনার ভয়ে কারোর সামনে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ করেছিল। আর ভালোবাসা? সে তো কখনো কল্পনাও করেনি যে তাকে কেউ কখনো ভালোবাসবে, বুকে আলকে নিবে। তাই এসব থেকে বরাবরই দূরে থেকেছে পূর্বাশা। কিন্তু তারপর তার জীবনে আগমন ঘটল নক্ষত্রের। ছেলেটার সম্পর্কে তার ফুফাতো ভাই, বড় ফুপুর বড় ছেলে, বয়সে তার থেকে বছর 3 বড় হবে সম্ভবত। হঠাৎ একদিন সে এসে পূর্বাশার সম্মুখে দাঁড়ালো ভালোবাসার দাবি নিয়ে। পূর্বাশা সেই দিন অবাক হয়েছিল বেশ, তবে গ্রহণ করেনি নক্ষত্রের ভালোবাসা।
সাথে সাথে প্রত্যাখ্যান করেছিল তাকে। সারা জীবন একাকিত্বের সঙ্গী করে বাঁচতে বাঁচতে তার মনে একটা বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছিল যে তার ভালোবাসার অধিকার নেই কোনো। তবে তার সেই ধারণা ভেঙে দিয়েছিল নক্ষত্র। পূর্বাশা যতবারই প্রত্যাখ্যান করেছে ছেলেটাকে, ছেলেটা ততবারই ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছে তার সম্মুখে। একটাবারের জন্য পিছু হটেনি। নক্ষত্রের যত্ন, ভালোবাসা, পাগলামি দেখে একটা সময় পূর্বাশা দুর্বল হয়ে পড়ে নক্ষত্রের প্রতি। ভালোবেসে ফেলেছে নক্ষত্রকে। তার হৃদয়ে সকল ধারণাকে ভেঙে চুরে সেখানে জায়গা দিয়েছে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা নক্ষত্রকে। কিন্তু সেও আজ এভাবে ধোঁকা দিল তাকে। সবটা অভিনয় বলে চলে গেল এত সহজে। চোখ বন্ধ করে নিল পূর্বাশা। গাল বেয়ে গড়িয়ে পড়ল অজরে অশ্রুকণ। সে দেখতে খারাপ কেন? সৃষ্টিকর্তা তাকে এই রূপে কেন সৃষ্টি করেছে? আর একটু সুন্দর বানালে কি হতো? আর একটু সুন্দর হলে হয়তোবা সেও বাঁচতে পারত আর পাঁচটা সাধারণ মেয়ের মতো। শুনতে হতো না সমাজের বিষাক্ত কটু কথাগুলো। আর একটু সুন্দর হলে হয়তো আজ তার ভালোবাসার মানুষটাও তার হতো। সে ভালোবাসত তাকে। কথাগুলো ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলে তার চোখে পড়ল একটা লাল রাঙা লিপস্টিক। হাত বাড়িয়ে হাতে নিল সে লিপস্টিকটা, গালে ঠোঁটে মাখল সেটা। পাগলের মতো বলতে শুরু করলো, কে বলেছে আমি সুন্দর না? এই তো সুন্দর, আমি ভীষণ সুন্দর। এবার তো নক্ষত্র ভাই ভালোবাসবে, আমার ভীষণ ভালোবাসবে। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল পূর্বাশা। হাতের লিপস্টিকটা ছুঁড়ে ফেলে দিল কাছে কোথাও। আয়নার নিজের প্রতিবিলম্ব নজরে চাইতে নিচে ডান হাত বাড়িয়ে সজোরে আঘাত করল আয়নার গ্লাসে। চিৎকার করে বলে উঠল, আমি কেন সুন্দর নই? কেন সুন্দর নই আমি? মুহূর্তে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। মেয়েটা নাজুক হাতটা সহ্য করতে পারল না কাছের আঘাত। রক্তাক্ত হলো তার হাতটা, লাল রঙে রঙিন হলো সেটা। তবে সে অনুভব করতে পারল না তার হাতের ক্ষতের ব্যথা। এই মুহূর্তে তার হৃদয়ে কঠিন ব্যথা, নিখোঁজ শরীরের ব্যথা যে বড়ই তুচ্ছ, নগণ্য। পূর্বাশা কাঁদতে কাঁদতে বসে পড়ল ড্রেসিং টেবিলের পাশ ঘেঁষে। রক্তাক্ত হাতটা উঠিয়ে বুঝল নিজের অতি সামান্য কৃষ্ণবর্ণা মুখশ্রীতে। পাগলের মতো অনর্গল বলতে শুরু করলো, কেন সুন্দর নই আমি? কেন কেন? কাঁদতে কাঁদতে হঠাৎ মেয়েটার চোখে পড়ল আয়না ভাঙা টুকরো টুকরো কাচের ওপর। কান্না বন্ধ হয়ে গেল মেয়েটার। ঠোঁট বাঁকিয়ে হাসল পূর্বাশা। মুহূর্তে আবার চোখ মুখ শক্ত করে ফেলল সে। হাত বাড়িয়ে কাচের টুকরোটা হাতে উঠিয়ে নিল মেয়েটা। নিজের প্রতি নিজের বিষাক্ত তিক্ত অনুভূতির রেশ নিয়েই বলল, আমার মতো মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই কোনো। যার রূপ নেই, সৌন্দর্য নেই, ভালোবাসার অধিকার নেই, তার বেঁচে থাকারও অধিকার নেই। একটু থামল পূর্বাশা। এতপর আবার বলল, হ্যাঁ আমি মরব। এই সমাজকে মুক্তি দেব যা আমার মতো এই কুৎসিত মেয়ে থেকে। মুক্তি দেব আমার বাবা মা পরিবারকে। আমার মতো এক মেয়েকে জন্ম দিয়ে তাদেরও তো কম কথা শুনতে হয়নি। মুক্তি দিয়ে যাব আমার ভালোবাসার মানুষকে। সবচেয়ে বড় কথা, মুক্তি পাবো আমি এই ভদ্র সমাজ, এই ভদ্র সমাজের সভ্য সৌন্দর্যপ্রিয় মানুষের থেকে মুক্তি পাবো আমি। এবার আমারও মুক্তি মিলবে, মুক্তি। কথাটা শেষ করে ডান হাতের আয়না ভাঙা কাচের টুকরোটা ধরল বাম হাতের কবজির ওপর। এর আগে পূর্বাশা আত্মহত্যা করার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু পারেনি। হাত কেঁপেছে তার। বাবা মা, ছোট ভাই বোন দুটোর কথা মনে পড়ে মনে কেঁদেছে তার। কিন্তু আজ আর কাঁদবে না, কাঁদতে দিবে না সে। যে জীবন এত বিষাক্ত, এত তিক্ততা নিয়ে পরিপূর্ণ, সে জীবন রাখবে না আর সে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছে সে। আর যে সহ্য হচ্ছে না তার, দেওয়ালে পিঠ থেকে গেছে এবার। আর চলার শক্তি নেই তার মাঝে। এবার সে মুক্তি চায়। এই সমাজ, সমাজের মানুষ, তাদের তুচ্ছ তাচ্ছিল্য, কটূক্তি, তিরস্কার থেকে এবার মুক্তি চায় পূর্বাশা। মন শক্ত করল মেয়েটা। চোখ বন্ধ করে নিজের কবজির উপর আঘাত করল কাচের টুকরোটা দিয়ে। মুহূর্তে কেটে গেল সেখানটা। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো কাটা স্থান থেকে। সেই রক্তর পানে তাকিয়ে হাসল মেয়েটা। মনে পড়ল কলেজে বান্ধবীরা সেই দিন তো বলেছিল তাকে, তোর গায়ের রক্ত আছে। তা নেই সম্ভবত। রক্ত থাকলে তো সুন্দর হতি, এমন কালটুসার হ্যাংলা হতিস না। যদিও চেহারার সৌন্দর্যের সাথে রক্তের কি সম্পর্ক জানা নেই পূর্বাশার, তবে
নিজের হাতের কবজি থেকে এভাবে গলগুলে রক্ত বেরিয়ে আসতে দেখে খুশি হলো সে। বিড়বিড়িয়ে বলল, কে বলেছে রক্ত নেই? তাই অসুন্দর আমি? এই তো কত রক্ত আমার শরীরে, কত রক্ত। কথাটা বলেই আবার হুট করেই জোরে শব্দ করে পাগলের মতো হেসে উঠল পূর্বাশা। চিৎকার করে বলল, এবার আমার মুক্তি, এবার আমার শান্তি। আমাকে আর এই সমাজের তিক্ত বিষাক্ত বাণীগুলো শুনতে হবে না। আমার যেন আমার বাবা মাকেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে ছোট হতে হবে না। আমাকে আর ভালোবাসার জন্য ভিক্ষাও করতে হবে না। কথাগুলো বলতে বলতে মেঝেতে লুটিয়ে পড়ল পূর্বাশা। পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে। বিড়বিড়িয়ে বলতে লাগলো, এবার আমার মুক্তি, এবার আমার মুক্তি। এই সমাজ, এই দুনিয়া থেকে মুক্তি পেতে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েও বুঝে মুক্তি আর হলো না পূর্বাশার। সে পুরোপুরি জ্ঞান হারানোর আগে সেখানে এসে উপস্থিত হলেন তার মা পাখি বেগম। এতক্ষণ নিচ থেকে মেয়ের চিৎকার শুনেছে সে অনেকবার, তবে দৌড়ে আসতে পারেনি। রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তিনি। ছোট ছেলে মেয়ে দুটো গেছে স্কুল, তাই তাদেরও পাঠাতে পারেনি বোনের কাছে। তবে তখন তো আর বুঝতে পারেনি মেয়ে এখানে এমন একটা অঘটন ঘটিয়ে বসেছে। এই কথা জানলেও তো তিনি নিশ্চয় দেরি করতেন না, এত কাজ ফেলে রেখে ছুটে আসতেন আদরের মেয়ের কাছে। হাতের কাজ শেষ করে এসে মেয়ের এমন অবস্থা দেখে যেন থমকে গেলেন তিনি। চিৎকার করে উঠলেন, সাথে সাথেই পূর্বাশা বলে দৌড়ে কাছে গেলেন মেয়েটার, বসে বলেন মেঝেতে। দ্রুত মেয়ের মাথা নিজের কোলের উপর নিলেন, অস্থির কণ্ঠে শুধালেন, এই তুই কি করেছিস মা, কেন করেছিস? পূর্বাশা নিবে নিবে দৃষ্টিতে তাকালেও মায়ের মুখ পানে। মায়ের এমন অস্থিরতা দেখে হাসল সে। নিজের দুর্বল রক্তাক্ত হাতখানা অনেক কষ্টে টেনে হিসে মেঝে থেকে রাখলো মায়ের গালে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, এবার আমার মুক্তি মা, এবার আমি একটু শান্তি হবে। কথাটা বলে চোখ বন্ধ করে নিল মেয়েটি। পাখি বেগমের গাল থেকে মেয়ের হাতটা ধপ করে পড়ে গেল নিচে। চিৎকার করে উঠলেন পাখি বেগম। কান্ডারত কণ্ঠে ডাকলেন মেয়েকে, বললেন, পূর্বা, পূর্বা, এই পূর্বা। কোনো সাড়া এলো না পূর্বাশার কণ্ঠনালী থেকে। পাখি বেগম বিচলিত হলে রক্তাক্ত হলো তার হৃদয়। মেয়ে হয়ে যায়নি তো কিছু? এমন একটা দুর্যোগের সময় বাড়িতে নেই কেউ, কাকে ডাকবে, কি করবে সে ভেবে পাচ্ছে না কিছুই। একটু আগে নক্ষত্র এসেছিল, সেও চলে গেছে। ছেলেটা তো এই রুম থেকেই বেরিয়ে চলে গেল বোধ হয়। তবে কি নক্ষত্রের সাথে কিছু হয়েছে পূর্বাশার, যার জন্য এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে মেয়েটা? পাখি বেগমের মস্তিষ্ক কথাটা একবার হানা দিল, পাত্তা দিলেন না তিনি। এই মুহূর্তটা ওর ভাবার সময় নয়। মেয়েটাকে বাঁচাতে হবে আগে। সে বেঁচে থাকতে কিছুই হতে দিবে না মেয়ের। মেয়ের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালেন পাখি বেগম। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রতিবেশীর বাড়িতে। ডেকে আনলেন তাদের। কোনো মতে তাদের সহযোগিতায় মেয়েকে ছুটলেন হাসপাতালে। ইতিমধ্যে প্রতিবেশীদের সহযোগিতায় নিজের স্বামী আহমেদ সাহেবকেও খবর দিয়েছেন তিনি। সে হাসপাতালে এসে পৌঁছেছে বেশ কিছুক্ষণ। মেয়ের এমন কাণ্ডে যেন ক্ষত বিক্ষত হয়ে পিতার মন। মেয়েটা কেন এমন করল? যদি কিছু হয়ে যায় মেয়েটার, সন্তান যতই কুৎসিত খারাপ হোক না কেন, মা বাবা কি কখনো ফেলে দিতে পারে তাদের? কখনো পারে না। আহমেদ সাহেব অস্থির পায়ে পায়চারি করছে অপারেশন থিয়েটারের সম্মুখে। আর পাখি বেগম আঁচলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে যাচ্ছেন এক কোণে বসে। তাকে সান্ত্বনা দিয়েছেন ২-৩ জন প্রতিবেশী নারী। এরা সেই প্রতিবেশী যাদের তিক্ত বাণীতে ধীরে ধীরে বিষিয়ে উঠেছিল মেয়েটার মন, নাজুক মন। এরা সেই প্রতিবেশী যাদের জন্য আজ মেয়েটার এই অবস্থা। আমরা আসলে বেঁচে থাকতে পাশে কাউকে পাই না, আর মরে গেলে সান্ত্বনা দেওয়া মানুষের অভাব হয় না। আজকের চিত্রটা কিন্তু অন্যরকমও হতে পারত। এই প্রতিবেশীরা যদি ছোটবেলা থেকে গায়ের রং, শারীরিক গঠন কিংবা উচ্চতা নিয়ে মেয়েটাকে তিরস্কার না করে সামনের দিকে এগিয়ে চলার জন্য সাহস দিত, তার পাশে থাকতো, তবে মেয়েটার মনে এত হীনমন্যতা সৃষ্টি হতো না। তার বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যেত না এইটু বয়সে। সেও আজ হাসি খুশিভাবে সমাজে আর ৫ জনের মতোই বাঁচতে পারত। আহমদ সাহেবের অস্থিরতা এবং উদ্বিগ্নতার মধ্যে হাসপাতালে এসে উপস্থিত হলে তার আত্মীয় স্বজনদের কিছু অংশ, বিশেষ করে তার ২ বোন ডালিয়া বেগম এবং জুলিয়া বেগম। হাসপাতালের করিডোরে ঢুকতে তার ছোট বোন জুলিয়া বেগম এগিয়ে গেলেন ভাইয়ের নিকট। বিচলিত কণ্ঠে শুধালেন, কী অবস্থা মেয়েটার এখন?
আহমেদ সাহেব অসহায় দৃষ্টিতে তাকালেন বোনের পানে। উত্তর দেওয়ার জন্য দু ঠোঁট ফাঁক করলেন, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করার আগে সেখানে উপস্থিত হলেন তাদের বড় বোন ডালিয়া বেগম। ঠোঁট বাঁকিয়ে বলেন, ওই মুখপুরীর কথা আবার কি জিজ্ঞেস করছিস তুই? দেখ মরে টরে গেছে কি না। এরই মধ্যে মরলে তো মরল, আমাদের মান সম্মান খুইয়ে মরল। বোনের এমন কথায় ভীষণ রাগ হলো জুলিয়া বেগমের। এই পরিস্থিতিতে এসে এই নারীর ভালো হলো না একটুও। ছোটবেলা থেকে মেয়েটাকে উঠতে বসতে কটু কথা শুনিয়েছে যেন হয়নি এনার। আজ মেয়েটার এই পরিস্থিতিতে এসেও এমন ধরনের কথা বলতে বিন্দু পরিমাণ আটকাচ্ছে না তার। জুলিয়া বেগম উদিত কণ্ঠে ধমকে উঠলেন, বোনকে বলেন, বড় আপা তুমি মানুষ নাকি অন্য কিছু? ছোট বোনের ধমকানোতে ক্রোধে পরিপূর্ণ হয়ে উঠলেন ডালিয়া বেগম। ঝাঁঝালো কণ্ঠে বলেন, এই তুই আমাকে কি ধমকাচ্ছিস? কাকে? ভুলে যাস না আমি তোর বড় বোন। বোন এহেন কোথাও আর চুপ থাকতে পারল না আহমেদ সাহেব। ছোটবেলা থেকেই তো আর এই বোনের কম কথা সহ্য করতে হয়নি তার মেয়েকে, তাই বলে এমন পরিস্থিতিতেও ক্রোধিত হলেন আহমেদ সাহেব। ক্রোধিত কণ্ঠে বলেন, বড় বোন বলে এতদিন তোকে সম্মান দিয়ে চুপ থেকেছি আমি, তাই বলে আজ এই পরিস্থিতিতে এসেও আমার মেয়ের বিরুদ্ধে? তোমার মুখে শুনতে এই ধরনের কথা শুনে আমি আশ্চর্যিত না হয়ে পারছি না বড় আপা। তোমাকে এখানে আমি ডাকিনি, তুমি নিজে থেকে এসেছো। তবে তোমাকে এখানে আমি প্রয়োজন মনে করছি না একটু। তুমি চলে যেতে পারো, আমি বাধা দেব না, কিন্তু আমার মেয়েকে নিয়ে একটা কথা বলে আজ তোমার আর ছাড় দেব না, বলে দিলাম। জুলিয়া বেগম বুঝলেন ভাই রেগে যাচ্ছে। ভাইকে শান্ত করার ভঙ্গিতে সে বলল, শান্ত হও ভাইয়া, এটা হাসপাতাল, এখানে কোনো ঝামেলা করা ঠিক হবে না। ছোট দু ভাই বোনের কথা ঠোঁট বাঁকালেন ডালিয়া বেগম। বলেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আর ওই গুণধর মেয়ের জন্য সমাজের যে মুখ দেখানো আমাদের দুষ্কর হয়ে পড়েছে তার বেলায় এই তো এলাকা থেকে আসার সময় শুনে এলাম মানুষ বলছে নিশ্চয় কোনো কুকাম ঘটিয়েছে আহমেদ সাহেবের মেয়ে, আর সেটা ঢাকার জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নয়তো আত্মহত্যা করতে যাবে কেন? কথাটা বলে একটু থামলেন ডালিয়া বেগম। নাক ছিটকে বলেন, ছোটবেলা থেকে ওই চেহারা নিয়ে তো আমাদের কাউকে শান্তি দেয়নি ওই মেয়ে। এখন মরার সময় শান্তি দিল না। আমাদের মান সম্মান আর কিছুই রইল না এই সমাজে। ছি ছি।